শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নিষিদ্ধের রাজনীতি, কার লাভ কার ক্ষতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষক, এবং আমাদের সাথে রয়েছেন বাংলা নিউজ 24-এর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি নেত্রী রিটা রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। রমনা বটমূলে বোমা হামলার হত্যা মামলায় হাইকোর্টের 2 জনের যাবজ্জীবন ও 9 জনের 10 বছর কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র ও আসামি পক্ষের। মিরপুরে সাগর হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে কণ্ঠশিল্পী মমতাজ। 21 দিনে শেষ হল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। 17 মে রায়। সরকার 9 মাসেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি, অভিযোগ বিএনপির। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে না দেওয়ার হুঁশিয়ারি। সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি, মৌলিক 4 নীতি অক্ষুণ্ণ রেখে সংশোধনের মত। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য অভিন্ন, বললেন আলী রিয়াজ। এবং টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাজেট বড় করবে না সরকার, থাকবে না মেগা প্রকল্প। এনবিআর বিলুপ্তে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হবে না, দাবি উপদেষ্টার। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। রিটা রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, এরই মধ্যে অবগত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কিছু দাবি দেওয়া ছিল, নানা ঘটনা চড়াই উতরাই ঘটনা পরিক্রমার পরেই এটি ঘটল। প্রশ্ন হচ্ছে যে প্রায় 75 বছরের একটি রাজনৈতিক দল, এবং জন্ম যদি বলি সেটির সূচনা লগ্ন বেশ গর্বেরই বলা যায়। বঙ্গীয় যে প্রদেশ, সেই প্রদেশের মুসলিম লীগের একাংশের উদ্যোগে এই আওয়ামী মুসলিম লীগ 1949 সালের 23 জুন ঢাকার টিকাটলির রোজ গার্ডেন প্যালেসে যার যাত্রা শুরু, নানা ঘটনা প্রবাহ রয়েছে, ইতিহাসের নানা বাকবদল এই রাজনৈতিক দলটির সাথে রয়েছে। এবং আজকে যখন আমরা আলাপ করছি, তখন এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনার মন্তব্য শুনবো। কেন এই পরিণতি, প্রেক্ষাপট কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যদিও আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, দেখলে ভালো হতো। তো শুরু করি, আপনার প্রশ্নের উত্তরে আসি। তো হচ্ছে কি, আওয়ামী লীগের নিষিদ্ধকরণটা অবশ্যভাবী হয়ে গেছিল, কারণ আপনার 24-এ যে ঘটনাগুলো ঘটিয়েছিল আওয়ামী লীগ, জনগণের উপরে সরাসরি গুলি ছুড়েছে তাদের নির্দেশে তাদের সরকার। তো সেখানে তো আওয়ামী লীগকে ওই প্রেক্ষাপট থেকে দেখতে গেলে, যারা যে দেশের সরকার সে দেশের নাগরিকের উপরে সরাসরি গুলি করে, সে দেশের সেই সরকারের তো বাংলাদেশের রাজনীতি করবার অধিকার তারা হারিয়ে ফেলে। সরকার বলতে গেলে সেই দল যে দলের সরকার গঠিত হয়েছিল। আর আপনি যে ঐতিহ্যের কথা বলছিলেন যে আওয়ামী লীগ শুরু হয়েছিল আওয়ামী মুসলিম লীগ নামে, যেটা প্রতিষ্ঠাতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো সেই আওয়ামী লীগ তো আর থাকেনি। পরে আওয়ামী লীগের নেতৃত্বে এসেছিলেন সোহরাওয়ার্দী সাহেব, মুসলিম নামটা বাদ দিয়েছিলেন। তারপরে নানান প্রেক্ষাপট ছিল, তিনি তখন পাকিস্তানের সরকার প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে ঘটনাক্রমে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আসে, এবং শেখ সাহেব আওয়ামী লীগকে যখন নেতৃত্ব দেয় এবং বাংলাদেশ যখন গঠন হয়, বাংলাদেশের সৃষ্টি হওয়ার পরে এক পর্যায়ে 1975 সালে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন, করে বিলুপ্ত নিষিদ্ধ করেন, বিলুপ্ত করেছে। যাই হোক, ওটাকে মার্চ করে বাকশাল তৈরি করেছে। আওয়ামী লীগ তো আর এক্সিস্ট করেনি, তাই না?
তো তারপরে কি হলো, শেখ হাসিনার নেতৃত্বে আর এক ধারার আওয়ামী লীগ তৈরি হলো। এখানে আপনি যে অনেকে ঐতিহ্যের কথা বলে, আমি কোনো ঐতিহ্য কিন্তু দেখতে পাই না, কারণ ঐতিহ্যগুলো ক্রমান্বয়ে এগুলো হারিয়ে যায় একটার পর একটা। তো তারপরে তারপরে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ এলো, এবং আওয়ামী লীগের কার্যক্রম তো এদেশের নাগরিক যারা এখন যারা বর্তমান আছে প্রত্যেকে সাক্ষী, তারা সাক্ষী দিয়েছে, তারা দেখেছে আওয়ামী লীগ কিভাবে দেশ পরিচালনা করেছে বিগত, বিশেষ করে বিগত 15 বছর, 3টা টার্ম, এবং চতুর্থ টার্মটাও তারা আবার সেই বাটপারি করে, নির্বাচনকে বাটপারি করে তারা এক ধরনের আরেকটা নির্বাচিত সরকার হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে চেষ্টা করেছিল। তো সুতরাং আমি এখানে আওয়ামী লীগের ঐতিহ্য কিছু আমি দেখি না। একটা স্বৈরাচারী সরকার গঠনে আওয়ামী লীগের যে অবস্থানটা ছিল শেখ হাসিনার নেতৃত্বে, এইটাই তাদের পতন ডেকে এনেছে। এবং শেষে তারা কি করলো, তারা ছাত্র জনতার উপরে সরাসরি বাংলাদেশি রাষ্ট্র, যেটা আইন রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, পুলিশ, মিলিটারি, সবাইকে ব্যবহার করে তারা জনগণের বিপক্ষে দাঁড়ান। এবং এই যে এটার যে জ্বলন্ত প্রমাণগুলো আমরা দেখেছি, এমনকি হেলিকপ্টারে গুলি করে বাচ্চারা পর্যন্ত মারা গেছে, 64 মানে 64 জন শিশু মারা গেছে, যেটার পরিপ্রেক্ষিতে ইউনিসেফ পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছে বা দিয়েছে যে এরকম শিশু হত্যা হয়েছে, হেলিকপ্টারে গুলিতে শিশু মারা গেছে। তো আপনি চিন্তা করে দেখেন, আয়না ঘরের চিত্রটা যদি আমাদের সামনে ভেসে ওঠে, তো এরপরে আপনি যদি বলেন যে সরকারের সঙ্গে আওয়ামী লীগকে একটু আলাদা করে দেখবেন, সেই সুযোগটা কি আমাদের আছে? কারণ এই যে যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ বা যে আওয়ামী লীগের সরকার ছিল, তারা যখন নানান কার্যক্রম করেছে, দেশ বিরোধী, মানুষ বিরোধী, চুরি চামারি, দুর্নীতিতে তো পুরোটা একদম ছেয়ে গেছিল, একটা পিয়নের কাছে কোটি কোটি টাকা, আর এদিকে সাধারণ মানুষ 1 লক্ষ টাকা গুনতে তাদের কষ্ট হয়, অথচ আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্যের কাছে কোটি কোটি টাকা। এই কারণেই তো দেখেন আজকে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না, কেউ পালিয়ে গেছে অথবা লুকিয়ে আছে, গা ঢাকা দিয়ে আছে, তারা প্রোটেকশন খুঁজছে বিভিন্ন রাজনৈতিক মহলে, প্রশাসনিক মহলে, তারা প্রোটেকশন নিয়ে বাংলাদেশে অবস্থান করছে। কেন? এই যে তাদের যে অপরাধ বোধটা আছে, কেন আছে আপনার খেয়াল করতে হবে। তাদের কিন্তু একটা গভীর অপরাধ বোধ আছে, তারা জানে যে তারা এই বিগত 15 বছরে কতটা অপরাধ করেছিল, দেশের বিরুদ্ধে কাজ করেছে। তো আরেকটা দেশের স্বার্থ রক্ষার জন্য তারা এজেন্ডা তৈরি করেছে। এবং এই যে মেগা প্রজেক্ট বলেন, যাই করেন, এগুলো তো আসলে কিছুই না, টাকা পয়সা আত্মসাৎ, চুরি করবার কতগুলো প্রকল্প, কতগুলো উপায় তারা বের করেছিল, তার মধ্যে হয়তো কিছু কাজ হয়েছে বাংলাদেশে। তো আওয়ামী লীগ বলতে তো আসলে আওয়ামী লীগ তো তাদের সেই রাজনৈতিক করবার অধিকার হারিয়ে ফেলছে, তারা নিজেরাই বোঝে, যদি না বুঝতো তাহলে তো পালিয়ে যেত না। মানে এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ ব্যান করাটা যথাযথ হয়েছে। ব্যান বলতে আমি বলছি যে নিষিদ্ধ, বা আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে ছাত্র জনতার দাবিতে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলও এটার সঙ্গে শরিক হয়েছে, তাদের দাবিতে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়েছে। এটা কিন্তু তাদেরই কর্মফল। আওয়ামী লীগের তারা অধিকার হারিয়ে ফেলেছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের পক্ষে রাজনীতি করবার অধিকারটা তারা হারিয়ে ফেলেছে তাদের নিজেদের কার্যকলাপের কারণে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে প্রতিটি রাজনৈতিক দলের দাবির মুখে যদি এরকম প্রশ্ন করা হয় যে সেই দাবি অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ভয়েস রেজ করেছে কিংবা যেভাবে সোচ্চার ছিল, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কতটা সোচ্চার ছিল মাঠে, বিষয় এই আলোচনাটি প্রায় আসছে, সেই জায়গায় নানা রকম ব্যাখ্যা দেয়া হচ্ছে। আপনি কি এ বিষয়ে কিছু বলবেন কিনা? না, অবশ্যই। এখন হয়েছে কি, দেখেন, বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন, বিএনপি নানান চড়াই উত্তরায়ের ভেতর দিয়ে যেতে হয়েছে বিগত কত বছর, বলবো 18 বছর। তো এই 18 বছরে বিএনপি নানান সংকটের মুখে যাওয়ার কারণে বিএনপির অনেকগুলো ইকুয়েশন আছে। তো সেই কারণে বিএনপি হয়তো সক্রিয়ভাবে আসেনি, কিন্তু না আসলেও বিএনপি সমর্থন ছিল। এবং আমাদের মহাসচিব সাহেব বলেছে যে এই যে নিষিদ্ধ করা বাংলাদেশের মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা দাবি ছিল, বা বেশিরভাগ মানুষের এই দাবিটা ছিল যে আওয়ামী লীগ তারা তাদের কার্যকলাপের কারণে তাদের রাজনীতি করবার অধিকার হারিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এখন নানান রকম প্রশ্ন আমি দেখছি, এগুলো আমার মনে হচ্ছে যে বাংলাদেশে তো আপনার এই পরিবর্তনের পরের থেকে, মানে আপনি দেখেন
আওয়ামী লীগ কি ছিল, আওয়ামী লীগের একটা মদতদাতা ছিল ভারতীয়, যেমন তারা বলতো ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের স্বামী স্ত্রীর সম্পর্ক বা মোদির সঙ্গে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক। তো এখানে একটা পার্থক্য আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে দেখেন, ভারত যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখে তারা কিন্তু ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক তৈরি করে, কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি দেখেন চীনের সঙ্গে সম্পর্কটা যদি আমি বিশেষ করে আনি এখানে, কারণ চীন খুবই গুরুত্বপূর্ণ এই আমাদের এই উপমহাদেশের, বা আপনি যদি বলেন জিওপলিটিক্যালি যদি সাউথ এশিয়া বা এশিয়ার রাজনীতিতে চীন কিন্তু, শুধু এশিয়া কেন আমার মনে হয় সারা বিশ্বের রাজনীতিতে চীনের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো চীন কি করে, চীন কিন্তু সবসময় দেশের সঙ্গে দেশের সম্পর্ক বা মানুষের পিপল টু পিপল রিলেশনশিপের কথা সবসময় বলে। বা ইভেন আমেরিকাও দেখবেন, যখন আমেরিকার সরকারি মুখপাত্ররা যখন এখানে আসে এবং তারা তাদের বক্তব্য দেয়, তারা সবসময় দেশের সঙ্গে দেশের সম্পর্কের কথা বলে এবং তারা জনগণের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে। কিন্তু একমাত্র ভারতকে আমরা দেখেছি বিগত অন্তত এই 16 বছরে ভারত কখনই জনগণ বা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কথা খুব কম উল্লেখ করত। তারা সবসময় শেখ হাসিনার সঙ্গে মোদির সম্পর্কটাকে হাইলাইট করত এবং তাই ভাবে তারা একটা গভীর সম্পর্ক তৈরিছে। তার ফলে হয়েছে কি, দেখেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা খুব রিমোট হয়ে গেছে, মানুষের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক ছিল না। যার জন্য দেখা গেছে যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলনটা বাংলাদেশে শুরু হয়, আমরা সবাই খেয়াল করেছি যে তখন আপনার বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেখা গেছে ভারত বিরোধী। তারা মানে মানে কোন রকম সংকোচ ছাড়া নিঃসংকোচে তারা ভারতীয় পণ্য বর্জনে অংশগ্রহণ করেছে, কারণ তারা সবাই বুঝতে পেরেছে যে ভারত বাংলাদেশকে শোষণ করছে কিভাবে। আমরা এটাও জানতাম যে ভারতের জন্য বাংলাদেশের রেমিটেন্স আর্নিং কান্ট্রি হচ্ছে, এটা নিয়ে ডিবেট করে অনেকে কেউ বলে 4, কিন্তু আমি যেটা আমরা নিজেরা একটা করেছিলাম, আমরা একটু ধরেন গবেষণামূলক একটু কাজ করে দেখেছি আসলে 2 নম্বরে পরিণত হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে। আমি আসবো আপনার কাছে, আমি এই প্রসঙ্গগুলো নিয়ে আবারও আসবো আপনার কাছে। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া। আমি আপনার কাছে যাচ্ছি। যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, একটি তো হচ্ছে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধের বিষয়। এই জায়গায় আপনার কাছে মনে হয় কিনা, এই যে কেউ কেউ বলছে যে নিষিদ্ধের বিষয়টি, কারণ যে কার্যক্রমের জন্য নিষিদ্ধ হলো সেটি কেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরপরই এই নয় কেন 8-9 মাস দেরি হলো কেন এই বিষয়টি আনতে? নাকি বিষয়গুলো এরকম যে আমরা কিছুদিন বাদে একটি বিষয়কে সামনে নিয়ে আসলাম, সেই বিষয়টি নিয়ে আমাদের রাজনৈতিক ময়দান গরম থাকলো, মূল যে এজেন্ডা নির্বাচন সেই জায়গা থেকে কি দূরে সরে যাওয়া কিংবা সেটিকে বিলম্বিত করা, এটিও কেউ কেউ বলছে। সার্বিকভাবে সেই বিষয়টি বলবেন। এবং রিটা রহমান যেটি বলছিলেন ভারতের বিষয়ে, সেই প্রসঙ্গে বলি, আমরা যখন আলাপ করছি তার কিছুক্ষণ আগেই ভারত উদ্বেগ জানিয়েছে এই বিষয়টি নিয়ে। সার্বিকভাবে আপনার মূল্যায়ন শুনবো। প্রথম কথা হচ্ছে যে এতদিন পরে কেন আসলো, আপনার কয়েকটা প্রশ্ন আগে আমি প্রথম কথা হলো যে আমি ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিষয়টির উপরে আলোচনা করার জন্য, এবং সেই সাথে আমার দর্শক শ্রোতাদেরকে সালাম দিয়ে আমি আমার কথাবার্তা শুরু করছি। এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কিন্তু একটা নতুন কোনো বিষয় না। এই নিষিদ্ধের ব্যাপারটা কিন্তু সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদাহরণ আছে। আচ্ছা, তার একটা খুব জলজান্ত উদাহরণ হলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে নাজিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এটাকে ওরা বলছে ডিনাজিফিকেশন। আচ্ছা, এবং এটা সমাজ, প্রশাসন এবং রাজনীতি সব জায়গা থেকে নাজিদেরকে বাদ দেওয়া হয়েছে। শুধু বাদ দেওয়াই হয় নাই, তাদেরকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী 3টা ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এবং যারা ছিল সবচেয়ে বেশি অপরাধী তাদেরকে নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে তাদেরকে বিচার করা হয়েছে। তারপরে ছিল কিছু মাঝ পর্যায়ের অপরাধী, তাদেরকে সাধারণ বিচার হয়েছে, এবং যারা কম অপরাধী ছিল তাদেরকেও কিন্তু শাস্তির রাস্তায় আনা হয়েছে। এবং এই নাজিজম কমপ্লিটলি নিষিদ্ধ করা হয়েছে এবং আইন করে নিষিদ্ধ করা হয়েছে। এবং যদি ভবিষ্যতে এটা রিসারফেস করে তাদেরকেও আইনের আওতায় আনা যাবে। এবং সে কারণেই
এই কিছুদিন পরে কিন্তু ৬২ সালের দিকে এই আপনার নিওনাজিরা আবার আসা শুরু করলো, তখন কিন্তু তাদেরকে আবার সেই আইনের আওতায় এনে তাদেরকে কিন্তু নাজিফিকেশনটা যেটা এটা কন্টিনিউ করা হচ্ছে। সুতরাং নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা নতুন কিছু না, এটা প্রেক্ষাপটটা কি কাছাকাছি আপনার অপরাধ। এটা হলো তো মানে আজকে যেমন আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যেটি বলা হচ্ছে যে whether it is জেনোসাইড অর ম্যাস কিলিং অর ম্যাসাকার, যেটি আমরা বলছি, এর মধ্যে কি ইজ দেয়ার এনি ডিফারেন্স? প্রথম কথা হচ্ছে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন আর এখনকার প্রেক্ষাপট কিন্তু টোটালি ডিফারেন্ট। দ্বিতীয় মহাযুদ্ধে একটা 10টা 15টা মানুষ কে মেরে ফেললে এটা সারা বিশ্বের কাছে প্রচার হতে বহু সময় লেগে গেছে, কিন্তু এখন কিন্তু আপনি একটা মানুষকে আপনি বা একজনও যদি আপনি হত্যা করেন তো এটা কিন্তু সাথে সাথে সারা বিশ্বে ছড়িয়ে যায়। সুতরাং এটার ইম্প্যাক্ট ইজ টোটালি ডিফারেন্ট। এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে যে আপনার যে সেকেন্ড পয়েন্টটা ছিল যে আওয়ামী লীগের এটা পরে কেন, এটা খুবই একটা যৌক্তিক প্রশ্ন। এটা আমি মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের যে তাদের ভিতরে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, আর একটা জিনিস হলো তাদের হোমওয়ার্কটা করা ছিল না। যদি তারা মানুষের সেন্টিমেন্ট যদি বুঝে থাকে, অন্তর্বর্তী সরকারকে কিন্তু বসিয়েছে দেশের মানুষ কোনো রকম প্রশ্ন ছাড়াই, সম্পূর্ণ ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছে। সুতরাং তাদের সেই হোমওয়ার্কটা দরকার ছিল যে মানুষের কি চাওয়া। এবং দেখেন আজ পর্যন্ত যেটা প্রায় বলা হয় যে এই যে ডিনাজিফিকেশন, ডি আওয়ামীকরণ কিন্তু হয় নাই আমাদের। আমরা শুধুমাত্র রাজনীতিবিদদেরই যারা দায়ী তাদেরকে আমরা কিন্তু ধরে বিচারে আনার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সহায়তা করেছে যারা এই 15টা বছর টিকে থাকতে এবং এই জনসাধারণের উপর অত্যাচার চালাতে, তাদের ব্যাপারে কিন্তু কিছুই হয় নাই এখন পর্যন্ত। ইভেন তাদেরকে তালিকাভুক্তও করা হয় নাই, অথচ এটাই ছিল প্রথম কাজ। এখন প্রায়ই সরকারকে বলতে শোনা যায় যে বা সরকারের সহযোগী বা সমর্থনে যে সমস্ত রাজনৈতিক দল আছে এখনো প্রশাসনে আওয়ামী লোকজন আছে অথবা তাদের জন্য তার দোসর আছে, তাদের জন্য কাজ করতে পারছে না। তো হু স্টপড ইউ ইন লিস্টিং দেম? এই তালিকা করে কেন আমি আলাদা করলাম না, এটাই তো ছিল প্রথম কাজ। তা না হলে তো সরকারের কোনো কাজে আগাবে না। এবং এটা আমি আমরা দিয়েছি সেরকম কাজ করতে, সরকারের তো অনেক দাবি দেওয়া মোকাবেলা করতে হয়েছে, প্রতিনিয়ত আমরা দেখেছি। দাবি দেওয়া ইজ একজন যখন দেশে একজন দায়িত্ব নেয়, হি কামস উইথ অল দ্য ব্যাগেজেস অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। ইয়েস, তো দাবি দেওয়া ইজ পার্ট অফ দি সরকার অ্যাক্টিভিটিস। এখন সরকার এটাকে কিভাবে হ্যান্ডেল করবে সেই কাজটাই কিন্তু সরকারকে করতে হবে, এবং সেই জন্যই কিন্তু তাকে উপদেশ পুরো মেশিনারিজ তো তাকে দেওয়া হয়েছে। সরকার চালানোর জন্য সরকার যাকে ইচ্ছা তাকে সে নিয়োগ দিতে পারে। এবং দেখেন এখন প্রত্যেকটা নিয়োগের ব্যাপারে কিন্তু এক ধরনের বিতর্ক, কোথাও না কোথাও একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কেন এই বিতর্ক তৈরি হবে? সরকার কেন এই সমস্ত যাদেরকে নিয়োগ দিবে তাদেরকে নিয়ে কেন বিতর্ক হবে? তার মানে তাদের জন্য ঠিক রকম রিসার্চ করা হয়নি, তাদের ব্যাকগ্রাউন্ড রিসার্চ করা হয়নি, ব্যাকগ্রাউন্ড চেক হয় নাই, যার জন্য এই তার মানে কি সরকারের পদ্ধতিগত যে সমস্ত দুর্বলতা আছে ওটা এখনো আছে, এবং এই পদ্ধতিগত দুর্বলতা যতদিন থাকবে ততদিন এই সরকার ঠিকমতো কাজ করতে পারবে না, এবং শেষমেশ তাদেরকে একটা বদনাম নিয়েই বেরোয় যেতে হবে। সুতরাং দেরি হওয়ার প্রধান কারণ হলো আমি মনে করি দুইটা। একটা হচ্ছে তারা মানুষের চাওয়াটা বুঝতে পারছে না, আর 2 নম্বর হচ্ছে হোমওয়ার্কের অভাব। এই দুইটা কারণে এই সমস্ত সিদ্ধান্ত দেরিতে হচ্ছে। যখন এটা দেরিতে হচ্ছে তখন তাদের জন্য জনসমর্থনের নতুন করে প্রয়োজন দেখা দেয়, যার কারণে যখন দেখে যে এই 24-এর যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন যখন আসছে না তখন তারা কিন্তু সরকারের উপরে এই চাপটা ক্রিয়েট করছে। তার মানে কি সরকার চাপে কাজ করছে, তার নিজের জ্ঞান বুদ্ধিতে কাজ করছে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আমরা যখন ভারতের ব্যাপারটা এখন আসি, ভারত প্রথম কথা শুধু ভারত না, কোনো দেশেই আমার দেশের ভেতরের রাজনীতিতে আমি কাকে নিষিদ্ধ করব, কাকে রাখবো,
কাকে ছেড়ে দিব এটা আমার বিষয় হওয়া উচিত, এবং আমার এখানে কাউকে নাক গলাতে দেওয়া উচিত না। এবং এই সুযোগটা কিন্তু আমরা জনগণ, আমরা প্রায় বলি রাজনৈতিক দলরা এই সুযোগ করে দিয়েছে, সরকার সুযোগ করে দিয়েছে। আমি মনে করি এখানে জনগণ হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। আমরা আমাদের মতামত আমরা পার্শ্ববর্তী দেশকে বলতে চাই যে এটা আমাদের দেশের ব্যাপার, আমরা যেভাবে মনে করব আমাদের দেশের জন্য মঙ্গল, আমরা সেই সিদ্ধান্তটাই নিব, এবং আমরা কারো চাপে সিদ্ধান্ত নেব না, আর কারো চাপে আমাদের সিদ্ধান্ত বদলাবো না। এই আস্থা যখন থাকবে, এটা কখন থাকবে? যখন আমি সুশাসন নিশ্চিত করছি, যখন আমার প্রত্যেকটা কাজ আমার যেন উদাহরণস্বরূপ হচ্ছে, তখন কিন্তু আমাকে আর কেউ বাইরে থেকে প্রেশার দিতে পারবে না। আমাকে এখন একটা ম্যাচিউরড ডেমোক্রেটিক স্টেট হিসেবে বিহেভ করতে হবে, তখনই আমি এই কাজটা আমি করতে পারবো। তখনই আমি পার্শ্ববর্তী দেশ হোক আর যে দেশই হোক, তাকে তার উপরে আমি সেই মানসিক চাপটা তৈরি করতে পারবো, এটা আমার বিষয়, আমাকেই সমাধান করতে দেন, আপনাদের এটার মধ্যে নাক গলানোর কোনো কারণ নাই। উই নো আওয়ার জব বেটার দেন এনিবডি এলস। মানে আপনি বলছেন যে দীর্ঘদিন থেকে আমাদের যে এক ধরনের নতজানু পররাষ্ট্র নীতি, সেই তার কারণে ফরওয়ার্ড না, এটা হলো একটা ন্যাশনাল স্পিরিটের অভাব। জাতিগতভাবে আমরা সেই শক্তিটা শো করছি না। আমরা আমাদের মধ্যে যাই করি না কেন, বাইরে থেকে কেউ আমাদেরকে কোনো কিছু ডিকটেট করা উচিত না। এবং আসবো আমি আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন BanglaNews24.com এর ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তৌহিদুল ইসলাম মিন্টু। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনি শুনছিলেন যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, যে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছিলাম যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, হয়তো পর্যায়ক্রমে দল নিষিদ্ধের দিকেও যাবে, কিন্তু এই যে কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি, এটি আসলে পুরো রাজনৈতিক অঙ্গনের দিকেও তাকালে কি বার্তা দেয়? যেই রাজনৈতিক দলটি, যেটি আমরা অতীতের কথা বলছিলাম, যে এই রাজনৈতিক দলটি নিজেরা গণতন্ত্রের জন্য 23 বছর যুদ্ধ করেছে, কিন্তু তারাই যখন নিজেরা আবার ক্ষমতায় গিয়েছে, তখন তাদের যে আচরণ বৈপরীত্য, যেটির কথা বলছিলেন রিটা রহমান, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মত। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আমি একটু ভিন্নভাবে বলি। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ বলে আসছে যে তারা গণতান্ত্রিকভাবে জন্মগ্রহণ করেছে এবং গণতান্ত্রিক আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে, এবং গণতান্ত্রিক আন্দোলনের একটা পর্যায়ে পাকিস্তান বিরোধী আন্দোলন, যেটা 71 সালে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব মূলত আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে, আমরা এটা স্বীকারই করে নেই। এবং বাংলাদেশের অর্জন, যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এটা একটা আওয়ামী লীগের বড় অর্জন। কিন্তু এই দলটির আজকে এই পরিণতির পেছনে দলের নেতাকর্মী এবং শীর্ষ নেতৃত্বের যে ভূমিকা, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা দেখেছি যে দল 6 দফা আন্দোলন করে বাংলাদেশকে স্বাধীনতার দিকে নিয়ে গেল, সেই দলের নেতা শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলেন, তিনি একক নেতৃত্ব প্রতিষ্ঠা করলেন এবং সেখানে তার পরিপার্শ্বে যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে নিজেই একবার প্রধানমন্ত্রী, একবার রাষ্ট্রপতি হলেন। একটা পর্যায়ে সে সমস্ত শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেওয়ার পরে উনি একটা সময় জাতীয় সংসদে দাঁড়িয়েই বাকশাল কায়েম করলেন, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করলেন এবং তার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করলেন। আপনার মনে আছে 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 15 মিনিটের পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বাকশাল কায়েম করলেন এবং সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিলেন, অন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। অর্থাৎ আওয়ামী লীগের এই পরিণতিটা দেখলাম। এবং এরপরে 15ই আগস্টের মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে ওনার নিহত হওয়ার ঘটনা, এরপরে আবার আওয়ামী লীগের পুনরুজ্জীবন ঘটল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। জিয়াউর রহমানের মতন একজন শক্তিশালী নেতৃত্ব এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিরল আমার কাছে মনে হয়। তিনি কেন আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন সেটা আমার বোধগম্য হতে পারে। বহুদলীয় গণতন্ত্রের উনি চেয়েছিলেন চর্চা করতে, বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আসুক। আবার এমন হতে পারে যে আন্তর্জাতিক চাপ ছিল যে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেন। আবার উনার হাত ধরেই জামাত ইসলাম এদেশে নিষিদ্ধ রাজনৈতিক দল থেকে আবার রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটে। অর্থাৎ জিয়াউর রহমানের হাত ধরে দুটো বড় রাজনৈতিক দলের মানে এই দেশে গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পেয়েছে। পরবর্তীতে দেখি যে জামাতকে নিষিদ্ধের জন্য আওয়ামী লীগ যেমন তৎপর হয়েছিল, আবার এবার আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য জামাত তৎপর হলো। জামাতকে নিষিদ্ধ করে বেশি দিন আটকে রাখা যায়নি, কারণ তখন একটা প্রেক্ষাপট ছিল গণ আন্দোলন, এই যে 24-এর যে আন্দোলন, সেই প্রেক্ষাপটে সেই সময়ে জামাতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে নিষিদ্ধ করে মনে করছিল আওয়ামী লীগ যে আমরা বোধহয় টিকে যাব।
কিন্তু এইবার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, আমি এইবার প্রসঙ্গটা বলি, এই প্রসঙ্গটা বলি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আমি একটু ভিন্নভাবে দেখতে চাই, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে, নির্বাচন স্থগিত করা হয়েছে। নিবন্ধন বাতিল করা হয়নি, স্থগিত করা। আপনি যখন কার্যক্রমটা নিষিদ্ধ করলেন, তার মানে আওয়ামী লীগের যে সব রুটিন ওয়ার্ক, রাজনৈতিক দল হিসেবে তাদের যে কাউন্সিল করার কথা, সেগুলো নিষিদ্ধ করলেন। তারপরে তাদের প্রচার প্রচারণা সব কিছু নিষিদ্ধ করলেন। নির্বাচন কমিশনে যে তাদের যে দলের এই কার্যক্রমগুলো দাখিল করার বিষয় আছে, তাদের বা আয় ব্যয়ের হিসাব নিকাশ দাখিল করার ব্যাপার আছে, তাদের কাউন্সিল করার যে নিয়ম, সেই কাউন্সিল করার যে বিষয়টা আছে, সেটাও কিন্তু আপনার নিষিদ্ধ থাকলো। অর্থাৎ নিষিদ্ধের আগ মুহূর্ত পর্যন্ত এটার সভানেত্রী বা সভাপতি হচ্ছেন শেখ হাসিনা। তাহলে নিষিদ্ধ যদি কখনো নিষিদ্ধ আবার উঠে যায়, তাহলেও কিন্তু শেখ হাসিনাই সভানেত্রী বা সভাপতি থেকে যাবেন। এই কার্যক্রম চলাকালীন সময় নির্বাচন কমিশনের কাছে কিন্তু তার আর কোনো দায়বদ্ধতা থাকলো না। খেয়াল করেন, আমি কথা বলছিলাম আমার বড় ভাই যিনি যশোরে থাকেন এবং একজন সিনিয়র সাংবাদিক ফকির সাহেব, উনি বলছিলেন যে এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধের পেছনে অন্য রাজনীতিও তো থাকতে পারে। আমি বললাম কেমন? আওয়ামী লীগকে টিকিয়ে রাখা হলো। বরং কেমনভাবে? আওয়ামী লীগ যদি কার্যক্রম চালাতো, তাহলে একসময় আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুনভাবে আত্মপ্রকাশের একটা সুযোগ পেত। আমরা দেখেছি যে রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছিল। আমরা শুনছিলাম যে তাজউদ্দিন সাহেবের ছেলে শহীদ সোহেল তাজ কিংবা সাবের হোসেন চৌধুরী নানা ফরম্যাটে আওয়ামী লীগ আবার ভেঙে যেতে পারত। ভাঙতে ভাঙতে আস্তে আস্তে আওয়ামী লীগ বিলুপ্ত হতে পারত বা আওয়ামী লীগ নষ্ট হয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু প্রায় 34% জনগোষ্ঠীর এই দেশে ভোটার যারা, সেই দলকে আপনি পুরোপুরি নিষিদ্ধ করে কীভাবে করেন? বরং এটা যদি বহুধা বিভক্ত হয়ে যেতে পারতো, আস্তে আস্তে বিভক্ত হতে হতেই কিন্তু আওয়ামী লীগটা তার পরিণতি ভোগ করতো মুসলিম লীগের মতন। এখন যেটা হলো যে আওয়ামী লীগকে আসলে টিকিয়ে রাখা হলো, এবং টিকিয়ে রাখা হলো এই কার্যক্রম বন্ধ করার মাধ্যমে যে যখন বিচার কার্য শেষে দেখা যাবে যে কি হয় না হয়, আমরা সেটা পরে যাচ্ছি, কিন্তু ততক্ষণ তো আওয়ামী লীগের এই কমিটি বহাল থাকলো, সব জায়গায় সব কমিটি অ্যাজ ইট ইজ থাকলো। আওয়ামী লীগের ভাঙনটা রোধ করা হলো। যারা আন্দোলন করলো আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার জন্য, তারা আন্দোলন করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। সরকার কি করলো? কার্যক্রম বন্ধ করলো। আপনি খেয়াল করেন, এই যে যারা সংস্কার প্রধান আন্দোলনের যারা নেতা, সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহ, এরা একসময় ছাত্রলীগ করতেন, তারা কেন হঠাৎ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের এই দাবি হঠাৎ করে সামনে কেন আনলো? যখন আওয়ামী লীগ ভেতর থেকে ক্ষয়ে যাচ্ছিল, বিভক্ত হয়ে যাচ্ছিল, আওয়ামী লীগকে রক্ষা করলো কিনা সেই প্রশ্ন আসতে পারে। আর আপনারা বলছিলেন যে বিএনপি চুপচাপ থাকলো। বিএনপি তো রাজনীতিরা বোঝে রে ভাই। বিএনপি বোঝে যে আওয়ামী লীগ যদি বিভক্ত হতো তাহলে আওয়ামী লীগ অটোমেটিক বিলুপ্ত হয়ে যেত। কিন্তু বিএনপি এখন কথাও বলতে পারতেছে না, গালের তলে আলো চাল। বিএনপির প্রধান প্রতিপক্ষকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ যদি নিঃশেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে, তাহলে কি হয়? বিএনপির রাজনীতিটা কোথায় থাকে? রাজনৈতিক দল আর আছে না, অন্যান্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগের মতন এতটা শক্তিশালী আছে? মানে আওয়ামী লীগ হয়তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে সরে গেছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু যাদের যে সমর্থক গোষ্ঠী, আমি বললাম 34% ভোটার ছিল যারা, সেই জনগোষ্ঠীর ধরেন এখন 25% রয়েছে। এই কার্যক্রমে লুটপাট, খুন, গুম, এই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সংশ্লিষ্টতার কারণে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু তাদের দ্বারা বেনিফিশিয়ারি হওয়া বা সেই দলকে ভালোবাসে, কিংবা শেখ মুজিবকে ভালোবাসে, কিংবা শেখ হাসিনাকে ভালোবাসে, এদের সংখ্যা কি খুব কম? বিশাল জনগোষ্ঠী। আপনি কার্যক্রম নিষিদ্ধ করে আপনি আওয়ামী লীগকে শেষ করতে পারবেন না। যদি বিলুপ্ত করা হয় বা পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং উনি যেটা বলছিলেন যে নাজিজম, নাৎসিবাদের মতন যদি নিষিদ্ধ করা হয়, জার্মানিতে যে ঘটনাটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, যদি সেই ঘটনা ঘটে এক সময়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সঠিক পদক্ষেপ আছে। কিন্তু এখন কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা হলো, এটা হচ্ছে আমার বক্তব্য। জি, আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। রিটা রহমান, আপনার কাছে যাব। যে বিষয়গুলো এখানে আলোচিত হচ্ছে সেই সব বিষয়ে আলাপ করবেন। আওয়ামী লীগের পরিণতি কি হতে পারে সেগুলো যেমন আলোচনায় আসবে, পাশাপাশি বিএনপির অবস্থানই বা কি? জি, হ্যাঁ, খুব সুন্দর আলোচনা, আপনাদের সবাইকে ধন্যবাদ। দুটো বিষয়ে আমি ঠিক একমত, মানে আমার একটা অন্য ভাবনা বা আমার অবজারভেশন আছে। জি জি জি, রিজার্ভেশন না, আমার বক্তব্যটা হয়তো আলাদা, অন্যভাবে দেখি জিনিসটাকে। সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর যেটা বলছিলেন যে আওয়ামী লীগের ইতিহাস বলতে গিয়ে মুক্তিযুদ্ধে শেখ সাহেবের ভূমিকা, এটা কিন্তু এক ধরনের একটা ন্যারেটিভ যেটা আমাদের বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা সূত্রপাত হয়েছিল এই মুক্তিযুদ্ধটা যারা নিয়ন্ত্রণ করেছে,
তো এটা নিয়ে অনেক কথা আছে, এটা অনেক বিশদ ব্যাপার। সেটা আমি খালি দুটো পয়েন্ট এখানে তুলে ধরতে চাই। এক নম্বরটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ বলেন বা স্বাধীনতা যুদ্ধ বলেন, এই আন্দোলনে মূল নেতৃত্ব দিয়েছিল ন্যাশনাল আর্মি পার্টি, ভাসানী গ্রুপ, এবং মৌলানা সাহেবই প্রথম স্বাধীনতার ডাকটাও দিয়েছিলেন। এখানে পরবর্তীতে আওয়ামী লীগ সম্পৃক্ত হয়েছিল এবং 6 দফা নিয়ে নানা রকম বিতর্ক আছে। এই 6 দফার ভিত্তিতেই কিন্তু 1970 সালে নির্বাচনে অংশ নিয়েছিল আওয়ামী লীগ, এবং সেখানে তারা এলএফও বলে একটা, যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আইয়ুব খানের দেয়া, সেটাতে তারা সই করে এটাতে সম্মত, এবং সেটার মূল যে ভিত্তিটা ছিল পাকিস্তানকে এক রাখা। তো এই যে ক্ল্যাশটা আপনি একটু চিন্তা করেন, 6 দফা এবং এলএফও, এগুলো নিয়ে কিন্তু বিশদ অনেক কাজ আছে। তো আমি শুধু এটাকে তুলে ধরলাম যেন আমরা এটা পরবর্তী সময় এটা নিয়ে আলোচনা করতে পারি। তো সেখানে পাকিস্তান করার পরে শেখ সাহেব কিন্তু স্বাধীনতার ঘোষণাও দেয়নি, এবং নিজে মুখে উনি স্বীকার করেছেন ডেভিড ফ্রস্টের কাছে যে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি, কারণ তিনি সবসময় চেয়েছেন পাকিস্তানিরা প্রথম আঘাতটা করুক। সেই কারণে উনি ডেভিড ফ্রস্টকে তাই বলেছিলেন, এবং ডেভিড ফ্রস্ট হচ্ছেন সেই বিখ্যাত বিবিসির সাংবাদিক যিনি যে কোনো স্বাধীনতাকামী দেশের নেতাদের সঙ্গে বড় বড় ইন্টারভিউ নিয়ে থাকতেন। তো বাংলাদেশে উনি এসেছিলেন এবং সদ্য স্বাধীন বাংলাদেশে এসেছিলেন, এবং শেখ সাহেবের ইন্টারভিউ নিয়েছিলেন সেই গার্ডেনে, বঙ্গভবনের সেই বাগানে। সেখানে শেখ সাহেব বলেছিলেন যে আই ডিড নট ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। সুতরাং এটাতে তো আর কোনো বিতর্ক থাকা উচিত না। তো সেখানে কেন উনি স্বাধীনতা ঘোষণা করেননি বা স্বাধীনতার পক্ষে ছিল না, আবার আরেকদিকে আইরনিক্যালি মুক্তিযুদ্ধের নেতা হিসেবে তাকে দেখা হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যারা মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তো একটা আমি মনে করছি, বা আমরা যারা এটা নিয়ে একটু লেখাপড়া বা একটু তথ্য সংগ্রহ করতে চেষ্টা করি, আমরা দেখি যে এই যুদ্ধটা নিয়ে কিন্তু একটা সারা বিশ্বের দুইটা লবি, এদের এক ধরনের সংঘর্ষ ছিল। একদিকে ছিল সিনো আমেরিকান, আরেকদিকে ছিল ইন্দো সোভিয়েত। বাংলায় আমরা রুশ ভারত বলতাম, এবং সিনো আমেরিকাকে আমরা মার্কিন এবং চীনের একটা সম্পর্কের কথা বলতাম। তো সেই দ্বন্দ্বের মধ্যে কিন্তু রুশ ভারত যারা ছিল তারা এগিয়ে গেলে তাদের পক্ষে রাজনৈতিক দল যারা বাংলাদেশে ছিল তারা ছিল আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের সঙ্গে আরো দুটো সংগঠনের নাম বলা দরকার। একটা সিপিবি, যেটা এখনো এক্সিস্ট করে, আরেকটা ছিল ওটা হচ্ছে কুরেগড়ের ন্যাপ, যেটা হচ্ছে ন্যাশনাল আর্মি পার্টি, মুজাফর বা ওয়ালি খানের যে ন্যাপটা ছিল। ন্যাপ একসময় ভেঙে যায় 1966 সালে, সেই সময় দুটো ভাগ হয়। তো ভাসানী ন্যাপ ছিল হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, এবং তারাই কিন্তু ভাসানী ন্যাপের প্ল্যাটফর্ম থেকেই কিন্তু প্রথম আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা হয়েছিল 23শে মার্চ 1971 সালে, যেটা শেখ সাহেব ফিরে আসবার পরে উনি যখন স্বাধীনতা ফ্যাকাল্টি বা স্বাধীনতার ইতিহাসটা তুলে ধরবার জন্য একটা স্বাধীনতা কক্ষ তৈরি করেছিলেন বাংলাদেশ মিউজিয়ামে, সেখানে এই তথ্যটা ছিল যে 23শে মার্চে পল্টন ময়দানে একটা বিশাল জনসভা প্রথম ভাসানী ন্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা হয়। এটা ছিল, তিনি পর্যন্ত এটাকে রেকগনাইজ করেছেন, পরে এই তথ্যগুলো সব হারিয়ে গেছে। তো আমি বলছিলাম যে স্বাধীনতা যুদ্ধে শেখ সাহেবের নেতৃত্ব বা আওয়ামী লীগের নেতৃত্ব কথা বললে এটা বিতর্কিত হবে, কারণ আমরা জানি স্বাধীনতা যুদ্ধে কি হয়েছে, মুজিব বাহিনী তৈরি হয়েছিল। আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধে 25 দফা একটা চুক্তি করা হয়েছিল, তারপরে 7 দফা গোপন চুক্তি করা হয়েছিল। এইসব সবকিছু কনসিডার করলে আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা সংগঠন হিসেবে দেখা যায় না। যাই হোক, এটা আমার বক্তব্য আমি বললাম। আর দ্বিতীয়টা যেটা আপনারা বলছিলেন যে বিএনপির ক্ষেত্রটা বা আওয়ামী লীগের যে সমর্থন গোষ্ঠী, এটা কিন্তু একটা গোষ্ঠী খুব বড় করে বলতে থাকে যে 30% বা 34% আমার সহ আলোচক বলছিলেন যে এইটাকে আমি এখন মনে করি না যে সেই পর্যায়ে দেখার সুযোগ আছে, কারণ আওয়ামী লীগ নিগৃহীত হয়ে গেছে। যদি না হতো তাহলে আওয়ামী লীগের একটা নেতাকর্মী বাংলাদেশে দাঁড়িয়ে একটা কথা বলছে না কেন? সেই সমর্থন যদি তারা বুঝতো যে আমাদের আছে, অন্তত 10% সমর্থন থাকলেও তারা আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে একটা বক্তব্য দিতে পারতো, কিন্তু কেউ নাই কোথাও বাংলাদেশে। কেন নাই এটাই বুঝতে হবে তাদের। সেই সমর্থন গোষ্ঠী সেই 1996 সালে যেটা ছিল সেইটা এখন আর কাউন্ট করা যায়।
এবং আমি মনে করি যে পরবর্তীতে যে নির্বাচন হয়েছে, ইনক্লুডিং দ্য ইলেকশন অফ 2008, এগুলো সবই বিতর্কিত। তখনই ষড়যন্ত্রটা প্রথম সূত্রপাত হয় 2008 সাল থেকে। তখন থেকেই তো আওয়ামী লীগ আসলো এবং এই 16 বছর বা 17 বছর তারা এইভাবে শাসন আমল চালিয়ে গেল। এবং তাদের কিন্তু আসবার আগে এই আমাদের যে একটা বৃহৎ একটা শক্তি ছিল যারা তাদের ব্যাক করেছে, যাদের কারণে তারা ক্ষমতায় এসে এতদিন এইভাবে থেকেছে, সেটা তাদের একটা পরিকল্পনা ছিল। দীর্ঘ 1947 সাল থেকে তারা বুঝেছিল যে পূর্ব বাংলা ছেড়ে দেওয়াটা তাদের জন্য কতটা ভুল হয়েছিল। তাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, আমি বলবো ভারতের ন্যাশনাল ইন্টিগ্রিটিকে ধরে রাখবার জন্যে বাংলাদেশ, পূর্ব বাংলা তখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল। যার জন্য কিছুদিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিল যে আমরা অনেক বড় ভুল করেছিলাম পার্টিশনের সময় ইস্ট বেঙ্গলকে ছেড়ে দিয়ে। তো এইটার কারণ ছিল যে 7 সিস্টার এবং এই যে 7 সিস্টার্স ইজ সো রিসোর্সফুল, এই যে এদের যে রিসোর্সেস আছে এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তারা এই 7 সিস্টারের জন্য বাংলাদেশকে এত গুরুত্ব দেয় এবং তারা এত অর্থ ব্যয় করে তাদের যে গোয়েন্দা বাহিনী রকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে। তার মধ্যে চাণক্য বুদ্ধি আছে। এই যে ষড়যন্ত্রগুলো তারা করছে, আজকে যে বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছে, কিছু কিছু লোক দেখলাম, আমাকে একজন দেখালো যে বলছে যে এরপরে বিএনপি কে নিষিদ্ধ করবে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে এই কথাটা, এই স্টেটমেন্টটা ইটসেলফ এত অবান্তর যে বিএনপির সঙ্গে কি করে আওয়ামী লীগের এক ধরনের ইকুয়েশনে আনতে চেষ্টা করছে কিছু লোক। এগুলো কিন্তু এক ধরনের দ্বন্দ্ব তান্ত্রিক, এবং এটা হচ্ছে চাণক্য যে প্রক্রিয়া আছে মানুষকে বিভিন্নভাবে ছাল চাতুরি করে মানুষকে কনফিউজ করা এবং একটা কনসেপ্টকে সামনে আনা, যে আওয়ামী লীগের অপরাধটাকে কমানোর জন্য বিএনপি কে আনছে, জামাতকে আনছে, নানান রকম। এগুলো কিন্তু আমি মনে করছি যে এই যে ষড়যন্ত্রিক, এগুলো মানে এক ধরনের এটার পিছনে ষড়যন্ত্র কাজ করছে এবং এগুলো বাজারে ছেড়ে দেয়া হচ্ছে যেন মানুষকে বিভ্রান্ত করা হয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে চলে যাবে। এবং এই যে এগুলো ওনাদের মানে তৈরি করা এই সংঘর্ষগুলোকে সামনে নিয়ে এসে মানুষ যেন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। জি রিটা রহমান, আমি আসবো আপনার কাছে আবারও। জি রিটা রহমান, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটি বিষয় একটু জানবার, সেটি হচ্ছে আপনার কাছে মনে হয় কিনা বা সেই বিষয়টি একটু বলবেন যেটি ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান বলছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাদেরকে যারা টিকিয়ে রাখলো বা এই যে তাদের যে অগণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যারা সহায়তা করলো জোটবদ্ধভাবে যে রাজনৈতিক দলগুলো, তাদের পরিণতি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? রিটা রহমান শুনতে পাচ্ছেন? একটু দুঃখিত, জি একটু যদি আমাকে একটু ধরিয়ে দেন আবার। জি আমি বলছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এখন যে প্রশ্নটি তুলছে বা যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগী হিসেবে যেই সব রাজনৈতিক দল তাদেরকে দীর্ঘদিন থেকে সাপোর্ট দিয়ে আসছে, জোটবদ্ধভাবে কাজ করেছে, সেই রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বা তাদের রাজনীতি করবার অধিকার, সেই বিষয়গুলো নিয়ে কি কোনো বক্তব্য আছে কিনা? জি, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে মানুষকে অনুতপ্ত হতে হয়, মানুষ ভুল করে, তাই না? একটা রাজনৈতিক দলও ভুল সিদ্ধান্ত নিতে পারে। দেখেন আজকে আপনি এটার পাশাপাশি যেটা খেয়াল করা যায় যে এই যে আপনার গেরা ন্যাপ বলা হতো, কুড়েঘর মার্কা যে ন্যাপটা ভাসানী ন্যাপ ছিল, আজকে বিলুপ্ত হয়ে গেছে। কেন হয়েছে? তাদের রাজনৈতিক ভুল কার্যক্রমের জন্য হয়েছে, তাই না? ওটাও কিন্তু আওয়ামী লীগের সহযোগী একটা সংগঠন ছিল। এবং সিপিবি এখন অন্য আকারে আছে যদিও, কিন্তু সিপিবির যে রাজনৈতিক যে অবস্থানটা ছিল আজকে কিন্তু সেটা নাই। তো আপনি ৭১-কে যদি সামনে রেখে বিশ্লেষণ করতে যান তাহলে আপনাকে দেখতে হবে যে জাতীয় পার্টি বা মেনন সাহেব, ইনু সাহেব যে দলগুলো, সহযোগী দলগুলো ছিল, তাদেরও কিন্তু কোনো অবস্থান নেই। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা তারা একেবারে হারিয়ে গেছে এবং তারা আজকে তাদের নিষিদ্ধ করা তো অবশ্যই উচিত, কারণ তারাও তো অপরাধের একজন শরিক ছিল, তাই না? তাদের অপরাধের জন্য তাদের নিষিদ্ধ, তারপরে যদি নাও করা হয় আমার মনে হয় না যে জনমানুষের কাছে তাদের কোনো গুরুত্ব থাকবে। তারা অটোমেটিক্যালি আওয়ামী লীগের ব্যাপারে কেন আমরা এরকম করলাম না যে জনগণের উপরই ছেড়ে দেয়া, সেটি কেন করা গেল না? আওয়ামী লীগকে কেন নিষিদ্ধের জায়গায় দেওয়া গেল? জি, এই কারণে যে আওয়ামী লীগ তো তাদের তো কতগুলো শক্তি আছে। ১ নম্বর শক্তি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র তাদের আশ্রয় দিয়েছে
কারণ তাদের আবার অনেক কিছু স্টেক আছে আওয়ামী লীগের সঙ্গে, কারণ তারা তো আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতো। তো এইটা এক নম্বর, এবং তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল। তারপরে তাদের অর্থ শক্তি আছে, তারা যেভাবে অর্থ উপার্জন করেছে দুর্নীতির মাধ্যমে। তো তারপরে তারা করছে কি বিভিন্ন ভাবে, কিন্তু তারা এই নিষিদ্ধ তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা কিন্তু একটার পর একটা প্রকল্প বা তাদের গুপ্ত মানে ষড়যন্ত্র কিন্তু চালিয়ে যাচ্ছে বাংলাদেশে। আর আরেকদিকে যেটা আমার সহ আলোচক বলেছেন যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদের লোকজন এখনো খুবই সক্রিয়। তো এরকম পরিস্থিতিতে নিষিদ্ধ ছাড়া কোনো বিকল্প আছে বলে আমার মনে হচ্ছে না। জি, অসংখ্য ধন্যবাদ। জি, আসবো আমি আবার আপনার কাছে, ব্রিগেডিয়ার জেনারেল। জি, আমি ম্যাডামের তো কয়েকটা কথা উনি খুব স্পষ্ট করে বলেছেন। আমার সহ আলোচক এখানে আছেন, উনি বলেছিলেন যে 34% ভোটাররা। আমি এই ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। প্রথম কথা হচ্ছে যারা দলকে ভালোবাসে, সমর্থন করে, তারা দলের যখন ভোটের প্রয়োজন তখন তো তারা ঘরে বসে থাকার কথা না। এবং আমরা যদি দেখি যে জাতীয় ইলেকশনগুলি ছাড়াও বাই ইলেকশন যত হয়েছে 5 থেকে 7% ভোট পড়েছে। তার ইলেকশনে তো খুব একটা আগ্রহ থাকে। তার মানে কি যে আওয়ামী লীগের জন্য দরদ আছে এরকম কিন্তু অনেক মানুষ আছে, কিন্তু আওয়ামী লীগের অপকর্মকে তারা প্রশ্রয় দেয় না, এবং সে কারণেই তারা আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা সাধারণ মানুষের কথা বলছি। আর 1% বা 1.5% amongst দিস 34% এরা হলো আওয়ামী লীগের সুবিধাভোগী, এবং এরাই কিন্তু এই যে এখন অর্থ আছে কথা ঠিক, কিন্তু কামিয়েছে দে উইল নট ইউজ ইট। তারা এই আওয়ামী লীগকে আবার পুনঃস্থাপিত করার জন্য ব্যবহার করবে না, কারণ আওয়ামী লীগের পুনঃস্থাপিত করার জন্য যদি ব্যবহার করতো তাহলে এটা পার্টির তহবিলে যেত। এটা এখন ব্যক্তি তহবিলে আছে। ব্যক্তি তহবিলের পয়সা কখনো পার্টির কাছে যাবে না যদি তার সেখানে আশা আকাঙ্ক্ষা না থাকে। আচ্ছা, এখন আমি যে বিষয়টা বলেছি যে প্রশাসনের ভিতরে যে এটা কিন্তু শুধুমাত্র এই যে একটা পার্টি নিষিদ্ধ হলো, ম্যাডাম বলেছেন যে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপিকে নিষিদ্ধ করা হবে, জামাতকে নিষিদ্ধ হবে ইত্যাদি। আমি মনে করি যে এই যে নিষিদ্ধ হলো এটা কিন্তু একটা ইটস অ্যান আই ওপেনার ফর অল আদার পলিটিক্যাল পার্টি। আচ্ছা, এইটা আমি বলবো যে একটা ইংরেজিতে একটা কথা আছে যে ফুলস লার্নস ফ্রম আদার্স মিস্টেক। হ্যাঁ, সরি, দোজ হু আর ইন্টেলিজেন্ট দে লার্ন ফ্রম আদার মিস্টেক আর ফুল লার্নস ফ্রম হিজ ওন মিস্টেক। তো আওয়ামী লীগের ভুল থেকে বাকি সব দলের কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নিজেদেরকে শুধরানোর আছে। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ তার এই 15 বছরে সে কোনো তার মাঠের কর্মীদের যত্ন নেয় নাই, তাদের দিকে তাকায় নাই, তারা শুধু নিজের দিকে তাকিয়েছে। যে যেখানে পদ ধরেছে সেই পদের যা আয় রোজগার সেটা নিজের জন্য ব্যবহার করেছে, নিজের আত্মীয় স্বজনের ব্যবহার করেছে। এটা আপনি এদিক ওদিক স্ক্যান করলেই বুঝতে পারবেন। কিন্তু আমি মনে করি যে আমাদের দেশের রাজনীতির যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই যে বিএনপি একটা অনেক বড় দল, প্রচুর নেতাকর্মী এবং কর্মীর সংখ্যা আরো অনেক বেশি, ভোটারের কথা বাদ দিলাম। এই যে এত বিশাল একটা কর্মী বাহিনী, তারা যদি ফুল টাইম রাজনীতিতে থাকে তাহলে তাদের আয় রোজগার কোথায়? তাদের তো সংসার আছে, তাদের পরিবার চালাতে হয়, তাদের ছেলে মেয়েদের শেখাতে হবে। বিএনপি বা যে কোনো পলিটিক্যাল পার্টি তাদের কি কোনো অ্যারেঞ্জমেন্ট আছে? আমরা যে প্রায়ই বলি যে অমুক চাঁদাবাজি শুরু করেছে, তো চাঁদাবাজি ছাড়া আর কিছু করার উপায় নেই তার, বিকজ তার তো আর কোনো আয়ের পথ নাই। সুতরাং যদি আয়ের পথ, বিএনপি কেন সমস্ত রাজনৈতিক দলেরই এটা চিন্তা করা উচিত যে আমার যদি কর্মী আমাকে 100% সময় দেয় তাহলে আমি তার জন্য পার্টি থেকে তার জন্য তার জীবিকা নির্বাহনের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের, এবং সেই কর্মসংস্থান কিন্তু একটা পার্টির জন্য তৈরি করা কোনো ব্যাপারই না। অনেক উদাহরণ আছে পৃথিবীতে যারা এইভাবেই পার্টিকে তৈরি করে, এবং যেসব দলগুলো তো দেখা গেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তাদের ক্ষেত্রে চাঁদাবাজির কিন্তু অভিযোগও নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে প্রশাসনের ভিতরে যে লোকগুলি, তাদেরকে কিন্তু আপনি যদি এখন ঠিক না করেন, যে সরকারই আসবে, এটা বিএনপি হোক আর যেই হোক, তাদের জন্য কিন্তু সরকার চালানো অনেক কষ্ট হবে। আর এই সমস্ত মানুষকে যদি আপনি
প্রশাসনকে যদি আপনি এইরকম, প্রশাসনকে মনে করতে হবে যে এটা প্রশাসনে যারা জয়েন করবে, আমার ভালোবাসা থাকতে পারবে আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, বাট দ্য মোমেন্ট আমি প্রশাসনে জয়েন করলাম, আমি তখন রাষ্ট্রের, আমি আর দলের না। এই সাইকি যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই দলবাজি থাকবেই। এটা এখনো আছে। তো এটার জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে প্রশাসনে যারা আমরা নির্বাচন করি, যাদেরকে আমরা পদবি দেই, তাদেরকে কিন্তু পদায়ন করার সময় প্রপার স্ক্রিনিং করা হয় না, অর্থাৎ মেধার উপর ভিত্তি করে তাকে নিয়োগ দেওয়া হয় না। এই মেধার উপর ভিত্তি করে নিয়োগ দেওয়ার কালচার যখন চালু হবে, তখন প্রতিটি নিয়োগে যারা যাবেন, যেই পদায়ন করবেন, তার শীট দ্বারা থাকবে শক্ত। সে শুধু জনগণের জন্য কাজ করবে, কোনো দলের জন্য কাজ করবে না, রাষ্ট্রের জন্য কাজ করবে, রাষ্ট্রের স্বার্থ দেখবে। এইটা যখন আপনি নিশ্চিত করতে পারবেন, তখন আপনি এই প্রশাসনের চেহারা ডিফারেন্ট দেখবেন। জি, আমি আসবো, আবার আপনার কাছে আসবার চেষ্টা করব। জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, সার্বিকভাবে যে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে আলাপ করবেন। দুজন সম্মানিত আলোচক যে আলোচনা করেছে সেগুলোর ভিত্তিতে আলোচনা করবেন। পাশাপাশি একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, বা এই কেমন ধরনের মেসেজ যাচ্ছে আসলে, যে যখনই যে কোনো দাবি দেওয়ার জন্য জনভোগান্তি তৈরি করা হচ্ছে, কিংবা মার্চ টু ঢাকা বলছি আমরা, আজকেও যখন আমরা কথা বলছি তখন সম্ভবত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা, তারা আগামীকালকে রাত পোহালে তাদের হয়তো মার্চ টু ঢাকা, আবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি কোষাধ্যক্ষ তাদেরকে অপসারণ করতে হলো। এই যে বিষয়গুলো, যে কোনো দাবি দেওয়া হলেই আমাদের জনভোগান্তি কিংবা এই ধরনের কর্মসূচির মাধ্যমে সেটি আদায় করা সম্ভব। এবং এতে করে এই যে, এবং যেটি দেখা গেল আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের বিষয়, এটি করে আসলে কি মেসেজ যায় ভবিষ্যতে, যে এক ধরনের সমঝোতা বলি কিংবা এক ধরনের নতি স্বীকার বলি, দাবি দেওয়ার কাছে মানে নতজানু হয়ে যাওয়া বলি, কিভাবে দেখছেন বিষয়গুলো? প্রথমত, বেশ কিছু দাবি দীর্ঘ 16 বছর ধরেই করতে পারেনি মানুষ। তাদের আসল দাবি, মানে মৌলিক দাবি, প্রয়োজন, এগুলো উপস্থাপন করতে পারেনি বলে সে দাবিগুলো মানে বলগাহীনভাবে এসে তারা করতেছে এবং সুযোগ পাচ্ছে বলে করছে। এবং এটাকে সরকার প্রথমেই ইতিবাচকভাবে গ্রহণ করেছিল, যার কারণে এটা দিন দিন বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা এখন হিতে বিপরীত হয়ে গেছে। এখন ধরেন আমরা দেখলাম যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার কিছুদিন পরে আমরা দেখলাম যে এইচএসসি পরীক্ষারা সচিবালয়ে ঢুকে গেল, তাদেরকে যেসব পরীক্ষা হয়নি বা বাতিল হয়ে এগুলো অটো পাস দিতে হলো, দাবি মেনে নিল। সচিবালয়ে ঢুকতে পারা একটা বড় ঘটনা। এটা কিন্তু সহজে কেউ ঢুকতে পারে না। কীভাবে ঢুকে গেল, এটা একটা আমার কাছে বিস্ময় ছিল। তখনই আমি ওই দিন ওই পাশ দিয়ে হেঁটে আসছিলাম। তারপরে দেখলাম যে আনসাররা আন্দোলন করতে করতে ভেতরে ঢুকে গেল এবং সেখানে এক ধরনের মানে মেসাকারের চেষ্টা করলো, তাদেরকে বন্ধ করলো। এইভাবে করতে করতে বেশ কিছু মব বা এই যে আন্দোলন সরকার কিন্তু দমনই করেছে, আস্তে আস্তে কঠোর হয়েছে। কিন্তু এগুলো থামছে না, কোনো না কোনোভাবেই এইগুলো আবার আসছে সামনে। এবং এই সব দাবি মানতে মানতে হচ্ছে কি, মানুষের মধ্যে একটা মনেই হচ্ছে যে আমার দাবি করার সময় এখনই, আমি এটা এখনই করব। আর আন্দোলনের কেন্দ্র হচ্ছে কোথায়, যেখানে জনভোগান্তি বেশি বাড়ে, সেটা হয়ে দাঁড়িয়েছে যে শাহবাগ। শাহবাগ কিন্তু আন্দোলনের আগে কেন্দ্র ছিল পল্টন ময়দান। আপনার খেয়াল আছে, পল্টন ময়দানটা বন্ধ হয়ে গেল। বন্ধ করে দেওয়া হলো আন্দোলন বন্ধ করার উদ্দেশ্য নিয়ে। তার আগে ছিল মানিক মিয়া অ্যাভিনিউ। আপনি দেখবেন যে মাঝখানে ডিভাইডার তৈরি করে দেওয়া হলো। মানিক মিয়া অ্যাভিনিউ এককভাবে ছিল, প্রায় ওখানে কত লক্ষ লোক সমবেত হতে পারত। এই আওয়ামী লীগ 2 টার্মেই তাদের আমলে 2টো বড় জনসমাবেশ স্থল কৌশল করে বন্ধ করে দেয়। অর্থাৎ আওয়ামী লীগ আসলে জনসম্পৃক্ততে ভয় পায়। পেতে পেতে সেইটারই উল্টো প্রতিক্রিয়া আমরা দেখলাম যে শাহবাগে শুরু হলো। এটা আপনার মনে আছে যে যুদ্ধাপরাধী বিচারে গোলাম আজমের ফাঁসির দাবিতে বা কাদের মোল্লার ফাঁসির দাবিতে এখানে একটা মব তৈরি হলো এবং এটাকে সরকারিভাবে পেট্রোনাইজ করা হলো। শাহবাগ হয়ে উঠল কেন্দ্র। এখন যে কোনো ঘটনায় শাহবাগ হলে, শাহবাগ যখন ব্লকড হয়ে যায়, তখন পুরো ঢাকা শহর রাজধানী অচল হয়ে যায়, জনভোগান্তির চরমে পৌঁছে। এখন এইটা কমাতে যে সরকার, বর্তমান সরকার মানে দ্রুত আপোষ করে ফেলতেছে। বরং এখানে একটা আইন ছিল কিন্তু, যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা আইন ছিল যে তোমাকে অনুমতি নিয়ে করতে হবে। এখন আর অনুমতির প্রয়োজন পড়ছে না। তো বিনা অনুমতিতে যেহেতু আসছে, সরকারও যেহেতু নির্বাচিত সরকার না, আমার কাছে কেনই যেন মনে হচ্ছে সরকারের মানসিক শক্তিটা দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। কারণ তার
তার তলায় যে জনভিত, সে যে বিশাল জনভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে যখন এরকম ভোগান্তি মানুষের বাড়তেছে। ফলে ভোগান্তি কমাতে যে অন্য দিক থেকে আবার সে আর একটা অন্যায্য দাবিকে সমঝোতা করে নিচ্ছে, এটা একটা ক্ষতির দিক হচ্ছে। আর এটা যদি, হ্যাঁ আপনি যেটা বললেন আর একটু আসি, যদি সরকার কেন এত দীর্ঘ করছে, তাকে দ্রুতই তার গুটিয়ে যাওয়া উচিত, নির্বাচন দিয়ে, জনগণের হাতে ক্ষমতা দিয়ে, জনগণের ম্যান্ডেট পাওয়া যে আসবে তাকে ক্ষমতা দিয়ে তার চলে যাওয়া উচিত। এত দীর্ঘ সময় যত দেরি করবে ততই এরকম আরো বেশি মব তৈরি হবে, আরো বেশি দাবি দেওয়া আসতে থাকবে এবং পূরণ করতে যে আরো হিমশিম খাবে এবং অন্যায্য দাবিও পূরণ করতে হবে। ফলে এইটা কিন্তু একটা রাজনৈতিক গভর্নমেন্ট কিন্তু এগুলোকে সফলভাবে হ্যান্ডেল করতে পারে। একটা অরাজনৈতিক গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই আসুক, এটা কঠিন ব্যাপার এবং প্রথম থেকে তো শক্ত হাতে দমন করে নেয়। যদি প্রথম থেকে দমন করতো তাহলে হয়তো এইভাবে মব হতো না, এইভাবে ভায়োলেন্স হতো না। মানে এটা আন্দোলনের নামে এক ধরনের ভায়োলেন্স আছে, জনভোগান্তি হচ্ছে, মানুষের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, অফিসে যেতে 3-4 ঘন্টা মানুষ গাড়িতে বসে থাকতে, বাসে বসে থাকতেছে, গরমে ঘামতেছে, এগুলো কারোর কোনো খেয়ালই নেই এবং সেই কারণেই হয়তো এইসব দাবি মেনে নিচ্ছে। মানে যেই দাবিগুলো, যেমন যেই দাবিটি মানা হলো, সেই দাবিটি তো ভোগান্তি ছাড়াও মানা যেত। এখন আমি একটা সেটা হচ্ছে যে এটা আমরা যখন ম্যানেজমেন্ট শিখেছি, আমরা কিন্তু একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে গভর্নমেন্টকে হইতে হবে প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। আমি যাকে যে পদে দিলাম, সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলেরা কেন আসছে, তাদের যে দাবি দেওয়া আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভিসি যদি প্রোঅ্যাক্টিভ হয়, সে যদি সমস্ত ছাত্রদের সাথে যোগাযোগ রাখার ব্যবস্থা থাকে, সেখান থেকে ফিডব্যাক পাওয়া এবং তার কি করণীয়, এই কাজ, এই রিসার্চ যদি সে না করে, হি ক্যানট ম্যানেজ দ্যাট। এবং এই সমস্ত কাজের জন্যই দিস ইজ হোয়াট ইজ ইনএফিসিয়েন্সি, এবং এই ইনএফিসিয়েন্সির জন্য তাকে কোনো পেনাল্টি দিতে হয় না, তার কোনো জবাবদিহি করতে হয় না কারোর কাছে। সুতরাং যাকে আপনি যেখানে দেবেন, আমি এর আগে একটা কথা বলি, কয়েকদিন আগে মাননীয় মানে আমাদের আইন উপদেষ্টা, উনি শ্রম বিষয়ক ব্যাপারটাও দেখেন। কিছুদিন আগে দেখলাম যে যারা ইউএই থেকে যাদেরকে বিচার করা হয়েছিল, তাদেরকে তো মাননীয় প্রধান উপদেষ্টার অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা দেশে ফেরতে চলে আসছে। তাদের নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে এবং একটা বিরাট একটা হইচই চলছে। আমার প্রশ্নটা হচ্ছে, ওই যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের যারা সচিব, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি আছেন, জয়েন্ট সেক্রেটারি আছেন, ডেপুটি সেক্রেটারি, ওনারা কি করতেছেন? ওনাদের কাজটা কি? ওনারা তো এই লোকগুলিকেই তো তাদের স্বার্থ দেখার জন্য তো তাদেরকে ওখানে পোস্টিং করা হয়েছে। আমি মনে করি মাননীয় উপদেষ্টা যদি এই সমস্ত যারা ভুক্তভোগী তাদেরকে না ম্যানেজ করে, যদি ওনার যে স্টাফ আছে তাদেরকে যদি উনি ঠিক মতো ধরতো, তাহলে কিন্তু এই পরিস্থিতির উদ্ভব এখানে হতো না। এই যে তাদের জবাব না দেওয়ার, কাজ না করার যে প্রবণতা, এবং এটার জন্য কোনো রকম দায়বদ্ধ কারো কাছেই সে না, সেক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা, যদি নির্বাচিত সরকার আসে, কিংবা নির্বাচনের ব্যাপার না, কিন্তু না, আমি বলছি যে নির্বাচিত, যেটি তৌহিদুল ইসলাম মিন্টু বলছিলেন, যে রাজনৈতিক সরকারের অনেক রকম কৌশল থাকে, অনেক রকম বিষয় থাকে, মানে তার কাছে যেহেতু অরাজনৈতিক সরকার, সে তার ক্ষেত্রে হয়তো অনেক রকম শর্টকামিংস বা লিমিটেশনস থাকে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এখানে এই বিষয়টা অবশ্যই আছে, কারণ এই সরকারের যেটা মরাল সাপোর্ট আছে, সাধারণ মানুষের মরাল সাপোর্ট আছে, হয়তোবা তার মব নাই তার সাথে। রাজনৈতিক সরকারের সুবিধা থাকে এখানে। আমি মনে করি যে প্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলিকে ইনভলভ করা উচিত ছিল এই সরকারের মধ্যে। তাদেরকে বলা উচিত ছিল, উই নিড ইয়োর রিপ্রেজেন্টেশন ইন দিস পার্টি, নট আপনি কাকে সিলেক্ট করবেন তা না, আপনার দলের লোককে দরকার, আমার দরকার হলে আমরা স্পেশাল অ্যাক্ট করে তাদেরকে আমরা নির্বাচনে যেতে দিব, কিন্তু আপনার লোকের দরকার। তাহলে হতো কি, এই পুরো সরকারটাই একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পেত, তখন স্টেবল হতো এবং তখন তাদের কাছে, বিকজ এনারা তো সবাই নতুন, তাদের কিন্তু নতুন আইডিয়া আসতো, কারণ তারা তো অনেক কিছু চিন্তা করে রেখেছে কিন্তু তারা বাস্তবায়ন করতে পারছে না। আর বাকি যারা আছেন তারা তো রীতিমতো একটা গদবাঁধা জীবন কাটিয়ে এসেছেন। সুতরাং সেই পুরনো টেকনিকে তারা, এই পুরনো টেকনিকে এই নতুন সমস্যা দূর হবে না। আর একটা ব্যাপার, এখন কিন্তু সরকার চালানো যে কোনো সরকারের জন্য ইট উইল বি মোস্ট ডিফিকাল্ট, কারণ এখন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড চ্যালেঞ্জ হবে, সেটা যেখানেই হোক, রাস্তায় হবে, যেখানে আপনি থাকবেন সেখানে এটা চ্যালেঞ্জ হবে। কারণ যারা চ্যালেঞ্জ করবে তারা জানে যে
কোন কাজটা আপনি ভুল করছেন, এই ভুল কাজ করলেই আপনাকে চ্যালেঞ্জ করবে, এবং দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড। এই চ্যালেঞ্জ ছাড়া কোনোদিন সরকার মানে নিজেরা শিখবে না, তখন কারেক্ট হবে না। তবে এই যে পরিস্থিতিটা হয়েছে গত 15 বছর পরে, যে আমার মতে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আর যাই হোক না কেন, এই রাজনীতি যারা করতে বা সরকার যারা করবে, সরকার যারা আসবে, তাদের জন্য কিন্তু সরকার চালানো একটা অনেক বড় বিরাট চ্যালেঞ্জের কাজ হবে। এবং তারা যদি নিজেদেরকে না শুধরায়, তারা নিজেদেরকে যদি না শুধরায়, তাহলে তাদের জন্য অনেক কষ্টকর, মানে কনভেনশনাল ওয়ে যদি থাকে, তবে স্বৈরাচার হওয়ার সুযোগ হবে না। জি, স্বৈরাচার হওয়ার সুযোগ না। আমি একটু শুনে আসি রিটা রহমান, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি, নির্বাচন প্রসঙ্গে, এবং যেটি আমরা বলছিলাম যে এই সরকারের যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনী রোডম্যাপ যদি দেয়, সেই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় কিনা এখনকার যে স্থিতিশীল মানে অস্থিতিশীল পরিবেশ, সেটি আরেকটু স্থিতিশীল হবে বলে মনে করা হয়, সেই বিষয়ে বলবেন? জি, একটা আসলে মূল কথা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা খুবই প্রয়োজন, এবং এই রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য নির্বাচন। তো এখন নির্বাচন মানে যখন মানুষ ভোট দেয়, তখন তাদের একটা দায়বদ্ধতা থাকে সেই সরকারের উপরে, না আমরা ভোট দিয়েছি, তাই না? তো এই জিনিসটা এই সরকারের না থাকার কারণে তারা অনেক কিছু শক্ত হাতে করতে পারছে না বা করছে না। তো এটা তো তারা তো বলেছি যে একটা অল্প সময়ের একটা স্বল্পকালীন একটা অন্তর্বর্তীকালীন তারা রাষ্ট্র পরিচালনা করছে। তো অবশ্যই নির্বাচন না দিলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন হবে না বাংলাদেশে। তবে নির্বাচন দেওয়ার জন্য যে প্রেক্ষাপটটা, সেটার জন্যও কিন্তু প্রস্তুতি দরকার আছে, যার জন্য এই যে সংস্কারের প্রশ্নগুলো আসছে নানান রকম, কিন্তু এই সংস্কারের প্রশ্নগুলো ঠিকই আসছে, কমিশন হয়েছে, তারা প্রস্তাবনা দিয়েছে, এখন জাতীয় ঐক্য একটা কমিশন করেছে, তারা আলোচনা করছে। তাতে হচ্ছে কি যে আমি মনে করছি যে আমরা যারা চিন্তা করি, আমরা অন্যভাবে দেখতে চেষ্টা করছি যে এটা সমাধান করবার প্রক্রিয়াটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না। হয়তো ওনারা বুঝতে জানেন, ওনাদের হয়তো একটা রোড ম্যাপ বা পরিকল্পনার আওতায় ওনারা কাজগুলো করছেন, কিন্তু এটা মানুষের সামনে কিন্তু তুলে ধরা খুবই প্রয়োজন। কারণ আমাদেরও বোঝা দরকার, মানে আমরা যারা চিন্তা করি, বিশ্লেষণ করতে চাই, আমরা দেশের পক্ষে কাজ করতে চাই, আমাদেরও কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে বোঝা দরকার যে সংস্কারগুলোর প্রস্তাব এবং সংস্কারগুলো কিভাবে তারা বাস্তবায়নের চিন্তা করছে। এবং এই যে একটার পর একটা পদক্ষেপ, কিন্তু এটা পরিষ্কার হচ্ছে না। আমি যেটা ব্যক্তিগতভাবে আমরা আলোচনা করে যেটুকু আমরা মনে করেছি, সেটা হচ্ছে কিছু প্রস্তাবনা, আপনি ধরেন সংবিধান নিয়ে কিছু প্রস্তাবনা, কিছু নির্বাচন নিয়ে কিছু প্রস্তাবনা, আমাদের মনে হয়েছে আমাদের জাতির মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, যেটা বাংলাদেশের মানুষ ওই সব কনসেপ্টের সঙ্গে এখনো পরিচিত না। তো এরকম এমন প্রস্তাবনা তারা দিচ্ছে খুবই আধুনিক, কিন্তু বাংলাদেশের মানুষের কথা ভাবতে হবে, এটা কার জন্য আপনারা চিন্তা করছেন। এটা হয়তো খুব অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, খুব সায়েন্টিফিক হতে পারে, কিন্তু কার জন্য করছে? যারা এটাকে গ্রহণ করবে, আত্মস্থ করবে, মানে প্রাণের মধ্যে নিবে, তারা তো এই জিনিসটাকে বুঝতে হবে। কিন্তু এটা খুব মনে হচ্ছে খুব বেশি অগ্রসর একটা চিন্তা। কিন্তু আমাদের তো দেশে দরকার হচ্ছে আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ঠিক রাখবার জন্য, সার্বভৌমত্ব ঠিক রাখবার জন্য এই সংস্কারগুলো আমাদের প্রয়োজন। যে আরেকজন সরকার আসবে, সে ভারতের মদদে তাদের পক্ষে কাজ করবে, আবার বাংলাদেশ জিম্মি হয়ে বসে থাকবে, বাংলাদেশের মানুষ কথা বলতে পারবে না, আয়নাঘর সৃষ্টি হবে, এটা যেন ভবিষ্যতে না হয়। এই কারণেই তো এই সবকিছু প্রস্তাবগুলো আসছে। তো তাহলে আমাদের এই কথাগুলোকে আমাদের পরিষ্কারভাবে মানুষের সামনে নিয়ে আসা দরকার, বিতর্ক তৈরি হোক, মানুষ তাদের মতামত দিক, কিন্তু আমরা এই স্বল্প সময়ের মধ্যে এটা করতে তো একটা লম্বা প্রক্রিয়া, তো এই স্বল্প সময়ের মধ্যে তো এটা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের একটা সুরাহা বের করতে হবে, রোড ম্যাপ তৈরি করতে হবে, যেটা কিভাবে করবে। তার অর্থ এই না যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এটাও তো ঠিক না, তাই না? আজকে যে বিষয়গুলো আপনারা উত্থাপন করলেন, আজকে আলোচনায় যেগুলো আসলো, এগুলোকে বাস্তবায়ন করা, এই সমস্যাগুলোকে সমাধান করবার জন্যও তো আমাদের একটা স্থায়ী রাজনৈতিক একটা স্থিতিশীলতার কথা ভাবতে হবে, এবং সেটা কিভাবে আসবে, সেটা তো নির্বাচন লাগবে। জাতীয় সরকার হলে আসলে আমি একমত ওনার সঙ্গে, উনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব থাকতো এই সরকারে, তাহলে এই সংকটগুলো হতো না, কিন্তু জাতীয় সরকারটা তখন গঠন হয়নি, যে কারণে হয়নি, যার কনসিকুয়েন্সেস আমরা এখন ফেস করছি।
অসংখ্য এখন ধন্যবাদ। কিন্তু সব রাজনৈতিক দলের আমাদের সঙ্গে একটা সমাধান সময়ের আসতে হবে। স্বল্পতার জন্য এই আলোচনা আর এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব জিয়াউল, যদি কিছু যুক্ত করেন আমি খুব একটা সংক্ষেপে। জিনিস যুক্ত করতে চাই ম্যাডামের সাথে, এবং সরকারের কথা বলেছি, এই সংস্কার কমিশনও যদি আমরা রাজনীতিবিদদের দিয়ে তাদের রিপ্রেজেন্টেশন রাখতে পারতাম, তাহলে কিন্তু আর এত আলোচনার এই সময় ক্ষেপণ করতে হতো না। মানে সংস্কার কমিশনের পরে আবার ঐক্যমত কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন তখন ছিল। কিন্তু তারা নিজেরাই ইনপুট দিত যে তারা কিভাবে চায়। কারণ প্রস্তাবগুলো তো আমরাই ওই যে দিয়েছি। তারা তো সাধারণ মানুষের স্পিরিটটাও তারা জানতো, তাদের চাহিদাটাও তারা বুঝতে পারতো। তো এটা আমরা প্রথমেই এই কাজটা সেরে ফেলতে পারতাম। দিস ফর্মুলেশন হ্যাজ বিন, মানে সিরিয়াসলি আমি বলবো ফল্টি। জি, তৌহিদুল ইসলাম মিন্টু, শেষ করব যদি কিছু যুক্ত করেন। হ্যাঁ, যেটা রিটাপা বলছিলেন যে মাটি মানুষের সঙ্গে যেন এই গ্যাপ হয়ে যায়, যে সংস্কারগুলো আসছে মাথার উপর দিয়ে যাচ্ছে। অর্থাৎ এইটার একটা কারণ আমার কাছে মনে হয়েছে, যিনি এই যে আমরা দেখছি ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশনের যিনি মহাসচিব হয়েছে এই আলী রিয়াজ সাহেব, উনি এলিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি ওখানে দীর্ঘদিন ধরে পড়াশোনা করাচ্ছেন, বাংলাদেশ থেকে দীর্ঘদিন ওখানে ছিলেন। উনি ওখানকার পলিসি বা ওখানকার ফর্মুলা বাংলাদেশে প্রয়োগ করতে চাচ্ছেন বলেই এই যে আমাদের জাতির মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা। আমার কাছে এটাই মনে হচ্ছে যে আসলে মাটি মানুষের যে চাহিদা, সেটা ওনার হয়তো বা বোধগম্য না। এত দীর্ঘসূত্রিতার আসলে কিছু ছিল না। কয়েকটা মৌলিক বিষয়ে কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যমত হওয়াটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। সংযোগ আছে তাদের সাথে হ্যাঁ। উনি যোগাযোগ করছেন। আর কিছু কিছু বিষয় ঐক্যমত হবেই না, কিন্তু সেইগুলোকে যখন আপনি সামনে আনবেন এবং সেটাতে ঐক্য করার চেষ্টা করবেন, তার মানে আপনি প্রক্রিয়াকে দীর্ঘ করতে চাচ্ছেন। এই দীর্ঘ করার চেষ্টাটা আপনার না আপনার সরকারের না অন্য কোনো এজেন্ডা আছে বিদেশিদের, সেটাও কিন্তু আমাদের মাথায় এখন কাজ করে। যে আমরা ভাবছি নির্বাচন দীর্ঘ প্রক্রিয়া, নির্বাচনকে বিলম্বিত করার কোনো প্রচেষ্টা হিসেবে সংস্কার কমিশন কাজ করছে কিনা বা ঐক্যমত্য কমিশন কাজ করছে কিনা, সেই সন্দেহ এখন তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমার শেষ বক্তব্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।